জাস্ট চোখের পলকেই বাচ্চাটা মারা গেল, তাও আবার এতটুকু পানিতে। একটুও পড়তে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক অনেক বেশি পড়াশোনা করছেন। আজ সকালে আমার ঘুম ভাঙছে ৮টার দিকে, কারণ আমার শরীরটা অত একটা ভালো যাচ্ছে না। কেন জানি না, জ্বর, সর্দি, কাশি একটার পর একটা যায় আর আসে। তো পাইরেস ডি ওষুধটা আমি খাইছিলাম। খাওয়ার পরে যথারীতি আমার অনেক বেশি ঘুম আসছিল। তো ঘুম ভাঙতেছিল না, যদিও এখনও মাথার ভিতরে একটা ঝিমঝিম ভাব আছে। যাই হোক, টু ডু লিস্টে প্রথমে আমি লিখছিলাম ম্যাথ। ম্যাথ এখন করতেছি 1996 সালের সিলেবাসের ম্যাথ, যেটা হচ্ছে ক্লাস 8-এর। আর এখানে অনুশীলন আর উদাহরণগুলো মোটামুটি কয়েকবার আমার শেষ করা হয়ে গেছে, যদিও আমি ম্যাথে খুব বেশি কাঁচা, এজন্য একটু প্র্যাকটিসে থাকি। আর তাছাড়া আমি দেখি 2-3 দিন প্র্যাকটিস না করলে আমি সব ভুলেও যাই। এই গুণটা আল্লাহ আমার ভিতরে অনেক বেশি দিছে। তো আজকে সকালবেলা আমি উদাহরণ থেকে কিছু কোশ্চেন সলভ করলাম, আর তাছাড়া অনুশীলনের কিছু কোশ্চেন দেখতেছিলাম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমি যতগুলো ফ্রেন্ড পাইছি তার ভিতরে কিছু কমন ফ্রেন্ড থাকে যারা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু আপনি কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা ক্লাস টেস্টে তার থেকে ভালো করবেন বা 1 মার্ক বেশি পাবেন, সেটা তার হজম হবে না। আর সেটার জন্য সে পড়তে থাকবে আরও বেশি বেশি করে। সারা জীবন ফার্স্ট হয়েছে তাতে কিছু না, অন্য কেউ কেন একটু ভালো করছে তাই নিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে আর আরও বেশি এফোর্ট দিতে থাকবে। তবে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। এখন এই সময়টায় এসে আমার মনে হয় যে তারা বেশ ভালোই করতো। এটার মাধ্যমে অন্তত তারা পড়ার প্রতি একটু বেশি আগ্রহী হতে পারত। চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মূল মোটিভ হচ্ছে পড়াশোনা। কে কতটা পড়াশোনা করতে পারে। আমি যেহেতু লাইভে পড়াশোনা করি, আমিও চাই আপনারা আমার সাথে ওই আমার বান্ধবীর মতোই হিংসা করবেন, আর আমাকে দেখা দেখি আপনারাও একটু বেশি বেশি করে পড়বেন। দরকার হয় আপনারা আমার কাছে চ্যালেঞ্জ নিতে পারেন যে আপু তুমি কতক্ষণ একটানা বসে পড়ছো, তার থেকে বেশি আমি পড়তে পারি, দেখো দেখিয়ে দিলাম। এই তো আপনারাও এভাবে পড়াশোনা শুরু করেন বা করতে থাকেন। অনেকেই আমার কাছে বলে যে আপু আপনার সাথে পড়তে চাই, একা একা পড়তে পারি না, অনেক বেশি বোর লাগে। তারা চাইলে লাইভে জয়েন করে পড়তে পারেন, মানে লাইভ চললো আপনার টেবিলের পাশে, আমি পড়তেছি, এটা দেখেও আপনি একটু হিংসা তৈরি করলেন মনের মধ্যে আর একটু পড়তে থাকলেন। এটা কিন্তু একদিক দিয়ে ভালো। তাছাড়া অনেকে আমাকে কমেন্ট করে যে আপু লাইভ চলাকালীন শব্দ কেন অফ থাকে, সাউন্ড মিউট কেন? তো যেহেতু আমি একটু শব্দ করে পড়ি, যখন আমি শব্দ করে পড়বো তখন আপনার ব্যাপারটা হবে কেমন, যে আপনি একটা ভিডিও দেখছেন, কিন্তু আমার লাইফটা ভিডিও দেখার জন্য না, আমার লাইফটা হচ্ছে এই জন্য যে আমি ফোনটাকে অন্য কাজে এঙ্গেজ রেখেছি যাতে আমি ব্রাউজ না করতে পারি, কিন্তু আমি পড়বো। এখন আপনাকেও এমনটাই করতে হবে যে টেবিলের পাশে আপনি ফোনটা রেখে দিলেন, যে আপু পড়তেছে এতক্ষণ ধরে, আমিও পড়বো, আমার জেলাসি আসছে, এই টাইপের আর কি। আর তাছাড়া আমি যদি শব্দ অফ না করেই পড়ি তাহলে সারাক্ষণ মৌমাছির মতো ভন 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 শব্দ হবে, এতে আপনার অনেক বেশি ডিস্টার্ব হবে। আসলে আপনার যে উদ্দেশ্য সেটা হচ্ছে পড়া, আর পাশে যখন ভন ভন শব্দ হবে তখন আপনার পড়ার প্রতি মনোযোগ হারিয়ে ফেলবেন। এই জন্য আমি সাউন্ড অফ করে রাখি, এটাতে মনে কিছু নেবেন না। আপনার মূল মোটিভ পড়াশোনা করা, সেটাই করবেন ইনশাল্লাহ। আর এদিকে আমার প্রথমে ম্যাথ করা হয়ে গেল, দেন আমি ইংলিশ পড়তেছিলাম মাস্টার গাইড থেকে। মাস্টার গাইড এত বেশি যে আমার মাঝে মাঝে অনেক বেশি বোর লাগে, কিন্তু পরে আবার ভাবি মাস্টার তো মাস্টারই। আসলে এখানে এতগুলা জিনিস আছে, একদিক দিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমি এতগুলা কোশ্চেন, এতগুলা পরীক্ষার কোশ্চেন যেগুলো বিগত বছর আসছিল সব কিছু শেষ করে আসছি। তো আল্লাহর রহমতে আমার প্রবলেম হবে না পরীক্ষার হলে। আমি রুমে বসে পড়লে বাইরে বাচ্চাদের সাউন্ডে অনেক বেশি ডিস্টার্ব হয়, এজন্য আমি দরজা লাগায় রাখি আর ফ্যানটা অন করে দিই। আর ফ্যানের এত শব্দ, বন্ধ রুম, আমি বাইরের কোনো শব্দই শুনতে পাই না। এখন উঠে কান্নার শব্দ পেয়ে তাকায় দেখি এই যে কান্নাকাটি করতেছে। আমি এখানে দাঁড়ায় অনেকক্ষণ তাকায় ছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে আসলে, কিন্তু কিছুই বুঝতেছিলাম না। পরে একটা আন্টিকে জিজ্ঞাসা করলাম যে আন্টি এখানে কি হলো। তো আন্টি তখন বলল যে এই ভদ্র মহিলার বাচ্চা 7-8 বছর বয়স, সেই বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। কল্পনা করা যায়, আমি তো প্রথমে ভাবছি ওই যে দূরে পানি, ওই পানিটাই মনে হয় বেশি গভীর, ওইখানে পড়ে মারা গেছে। আর মারা যাওয়ার পরে লাশটা ভেসেও উঠছে, এতটুকু শুনলাম।
কিন্তু না, ওইখানে পড়ে যায় নাই, পড়ছে আরও আগে, এই যে বাসার মধ্যে ওই অল্প একটু পানি দেখা যাচ্ছে ওইখানে। তো বাচ্চার মা অনেক বেশি চিৎকার করছে, কান্না করছে। আর এইখানে দাফনের কাজ চলতেছে পাশের বাড়িতে। বাচ্চাটার হাইট আমার কাছে কম মনে হয় নাই, তারপরেও অত অল্প একটু পানিতে কিভাবে মারা গেল আর ভেসে উঠল। মানুষের জীবন কত অনিশ্চিত। এই আন্টিটা হচ্ছে বাসাবাড়িতে কাজ করে, সকালবেলা চলে গেছেন। আর বাসায় আসার পরে বাচ্চাকে যখন খোঁজ করলো না পাওয়ার পরে একজন দেখতে পাইছে। এই এই যে ভদ্রমহিলা আসছে এখন কোলে একটা বাচ্চা, উনি ওই লাশটা ওখান থেকে হাতে করে তুলে নিয়ে আসছে কোলে করে। এই এরিয়াতে বেশ অনেকগুলা বাচ্চা আছে, কিন্তু এরকমভাবে কল্পনাও করা যায় না। আরও তো বৃষ্টির সময় অনেক বেশি পানি জমে যায়, ইভেন এদের প্রত্যেকের ঘরে ঘরে পানি থাকে তখন। তারপরেও কোনো দুর্ঘটনা ঘটেনি। এই যে আপুরা দাঁড়ায় আছে, এই যে গাছপালা, কচু শাক, এর ভিতরে কিন্তু পড়ছে। দেখেন কত স্বল্প একটু জায়গা, কিন্তু আমার মনে হয় বেশ গভীর আছে। এখানেই পড়ে এখানেই মারা গেছে। আর বাচ্চারা তো, ঢাকার বাচ্চা বিশেষ করে, ওইভাবে সাঁতার জানে না। আর এই ডোবার পানিটা খেয়াল করলে দেখবেন এত বেশি কালো, নোংরা গন্ধ। বাচ্চাটা ডুবে মারা যাওয়ার আগেই মনে হয় ওই ডোবার পানিটা মুখের ভিতরে চলে গেছিল, এই জন্য মারা গেছে। এখন এই যে দাফন কাফন চলতেছে, কাউকে যেতে দিচ্ছে না, আশেপাশে বেশ অনেক মানুষ। আর এখন ওর আম্মা গেছে দেখতে ওকে, বাচ্চার আম্মা কান্না করতেছে আর দেখতেছে, মুখ খুলে খুলে দেখাচ্ছে এখানে ভদ্রলোক। আমি এইখানে 1-2 ঘন্টা দাঁড়ায় ছিলাম। ওর আম্মা কান্না করতেছিল, আমার একটু মন বসতেছিল না পড়ার টেবিলে। আমি বারবার গেছি আর ফেরত আসছি। সবাই দেখতে আসছে। এখানে আসলে পরিচিত কেউই তো নাই, সবাই অপরিচিত, বিভিন্ন জেলা থেকে এসে এখানে বসবাস করে। আর বেশিরভাগই সব গার্মেন্টস কর্মী আর আর হচ্ছে বাসাবাড়িতে কাজ করে তারা। এরা বাচ্চাদেরকে তো এত সময় দিতে পারে না, এই জন্য বাচ্চারা এখানে অনেক বেশি দুষ্টামিও করে। তাছাড়া কোনো সংস্থা থেকে এদেরকে এখানে এসে পড়ায়ও না। অনেকক্ষণ আসলে ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর আমি এসে শাওয়ার, নামাজ এগুলো কমপ্লিট করে আবার পড়তে বসছিলাম। কিন্তু বিশ্বাস করেন একটুও পড়তে ভাল লাগতেছিল না, বারবার ওদের কথা মনে হচ্ছিল। আর আমি বারবার উকি দিয়ে দিয়ে দেখছিলাম যে কী অবস্থা, কোথায় মাটি দিবে, তারপরে গ্রামে নিয়ে যাচ্ছে কিনা, এগুলো আমার মাথার ভিতরে ঘুরতেছিল। আর শুধু ওর আম্মার আহাজারি এগুলো মাথায় আসতেছিল। কীরকমভাবে কান্না করতেছিল আল্লাহ, আমার তো পড়ায় মনই বসতেছিল না, তারপরেও যাই হোক পড়তেছিলাম। তো এই টাইমে আমি পড়তেছিলাম হচ্ছে মুসলিম আইনের গিফটের ওই পার্টটা। আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা শিট, যেখানে পোর্শনগুলো লেখা আছে। তারপরে মানে খুব টেকনিক্যালি শর্ট শর্টভাবে আর কি পোর্শনগুলো লেখা, যাতে একটু স্মার্ট ওয়েতে বা সহজে কম সময়ের ভিতরে ম্যাথগুলো সলভ করা যায়। আর তাছাড়া আপনারা যারা মুসলিম আইন পড়েন, মুসলিম আইন পড়তে পড়তে বিভিন্ন ম্যাথ আসে, ওই ম্যাথগুলো একটা খাতায় নোট নিতে পারেন, তাহলে দেখবেন অনেকগুলো ম্যাথ আপনার কাছে জমা হয়ে গেল। ওই ম্যাথগুলো আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে একদম হুবহু এই বইটা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই চলে আসছিল। হাফ কেজি দেন। তারপর আমি আবার পড়তে বসছিলাম, তখন কল আসলো যে ফ্রিজটা এখনই পাঠিয়ে দিচ্ছে। আমার আগের ফ্রিজটা নর্মালি বরফ পড়তেছিল, এজন্য আমি চিন্তা করছিলাম যে আমার আরেকটা ফ্রিজ একটু দরকার, কারণ যেহেতু 1 সপ্তাহের বাজার আমি একবারে করি, এই জন্য আর কি। তো ফ্রিজ আসতেছিল, আমি ভিডিও করতেছিলাম, আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল। এখানে যেহেতু লাইট কম, এজন্য অত একটু বোঝা যাচ্ছে না। আর ফ্রিজটা বেশ বড়, এজন্য ওঠাইতেও ঝামেলা। সবাই যে ট্রাই করতেছিল ওঠানোর। রুমে ঢুকতে এখানে একটা বিট দেয়া, এই বিটের ওই জায়গায় ওনাদের ঢুকাইতে অনেক ঝামেলা হয়েছে। তো এই যে সব সেট করতেছিল আর আমি দাঁড়ায় দেখতেছিলাম, আমার আম্মাও ছিল। এই তো, এটা হচ্ছে বেকো থেকে নেয়া।
সিলভার কালার। আমার ডিপ ফ্রিজের কালারটা হচ্ছে গ্রে কালার, আর এমনি নর্মাল ডিপ যেটা রেগুলার ফ্রিজ ওইটার কালার ছিল হচ্ছে সি গ্রিনের সাথে সিলভার কালার। তো এটা আমি ডিপ ফ্রিজের সাথে মিলায় নিতে চাইছিলাম গ্রে। তো ওরকম একদম হুবহু মেলে নাই। ডিপ ফ্রিজটা হচ্ছে ওয়েব গ্রে, আর এটা হচ্ছে এমনি গ্রে কালার টাইপের, মানে সিলভার টাইপের, কিন্তু গ্রে আর সিলভারই তো কাছাকাছি যায়, একটু লাইট ডিপ আর কি। এই জন্য এটা নিছিলাম, বেশ ভালোই। আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমার যে কোনো জিনিস কিনলে অনেক বেশি ভালো লাগে। তো তারপরেই তো ওইটার সাথেই একটু খুলে খুলে দেখতেছিলাম কি অবস্থা, যদিও আগেই শোরুম থেকে দেখে আসা শেষ। এই তো কি সুন্দর। তারপরে যথারীতি আমি আবারও করতেছিলাম। সব যারা দোকান থেকে আসছিল কর্মচারী, ওরা চলে গেছে, ওদের নাস্তা টাস্তা দিয়ে কমপ্লিট করে দেন আমি আবার পড়তেছিলাম। এই তো সারাদিনের কর্মকাণ্ডের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।